রাশিয়ার চিঠি। রবীন্দ্রনাথ ঠাকুর। পিছিয়ে পড়া জাতের শিক্ষার জন্য সোভিয়েত রাশিয়ায় কিরকম উদ্যোগ চলছে সে কথা তোমাকে লিখেছি। আজ দুই একটা দৃষ্টান্ত দেওয়া যাক। উরাল পর্বতের দক্ষিণে বাস্কিরদের বাস। জারের আমলে সেখানকার সাধারণ প্রজার অবস্থা আমাদের দেশের মতোই ছিল। তারা চির উপবাসের ধার দিয়ে চলত। বেতনের হার ছিল অতি সামান্য। কোনো কারখানায় বড় রকমের কাজ করবার মতো শিক্ষা ছিল না। অবস্থাগতিকে তাদের ছিল নিতান্তই মজুরের কাজ। বিপ্লবের পরে এই দেশের প্রজাদের স্বতন্ত্র শাসনের অধিকার দেবার চেষ্টা আরম্ভ হল। প্রথমে যাদের উপর ভার পড়েছিল তারা আগেকার আমলের ধনী জোরদার, ধর্মযাজক এবং বর্তমানে আমাদের ভাষায় যাদের বলে থাকি শিক্ষিত। সাধারণের পক্ষে সেটাতে সুবিধে হল না। আবার এই সময় উৎপাত আরম্ভ করলে কলচাকের সৈন্য। সে ছিল জার আমলের পক্ষপাতী। তার পিছনে ছিল ক্ষমতাশালী বহিঃশত্রুদের উৎসাহ এবং আনুকূল্য। সোভিয়েতরা যদি বা তাদের তাড়ালে এলো ভীষণ দুর্ভিক্ষ। দেশে চাষবাসের ব্যবস্থা ছাড়খাড় হয়ে গেল। 1922 খ্রিস্টাব্দ থেকে সোভিয়েত আমলের কাজ ঠিক মতো শুরু হতে পেরেছে। তখন থেকে দেশে শিক্ষাদান এবং অর্থোৎপত্তির ব্যবস্থা প্রবল বেগে গড়ে উঠতে লাগল। এর আগে বাস্কিরিয়াতে নিরক্ষরতা ছিল প্রায় সর্বব্যাপী। এই কয়েক বছরের মধ্যে এখানে 8টি নর্মাল স্কুল, 5টি কৃষি বিদ্যালয়, একটি ডাক্তারি শিক্ষালয়, অর্থকরী বিদ্যা শেখবার জন্য 2টি, কারখানার কাজে হাত পাকাবার জন্য 17টি, প্রাথমিক শিক্ষার জন্য 2495টি এবং মধ্য প্রাথমিকের জন্য 87টি স্কুল শুরু হয়েছে। বর্তমানে বাস্কিরিয়াতে 2টি আছে সরকারি থিয়েটার, 2টি মিউজিয়াম, 14টি পৌর গ্রন্থাগার, 112টি গ্রামের পাঠগৃহ, 30টি সিনেমা শহরে এবং 46টি গ্রামে। চাষিরা কোনো উপলক্ষে শহরে এলে তাদের জন্য বহুতর বাসা, 891টি খেলা ও আরামের জায়গা, তাছাড়া হাজার হাজার কর্মী ও চাষিদের ঘরে রেডিও শ্রুতিযন্ত্র। বীরভূম জেলার লোক বাস্কিরিদের চেয়ে নিঃসন্দেহ স্বভাবত উন্নততর শ্রেণীর জীব। বাস্কিরিয়ার সঙ্গে বীরভূমের শিক্ষা ও আরামের ব্যবস্থা মিলিয়ে দেখো। উভয় পক্ষের ডিফিকাল্টিজও তুলনা করা কর্তব্য হবে। সোভিয়েত রাষ্ট্রসংঘের মধ্যে যতগুলি রিপাবলিক হয়েছে তার মধ্যে তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান সবচেয়ে অল্প দিনের। তাদের পত্তন হয়েছে 1924 খ্রিস্টাব্দের অক্টোবরে, অর্থাৎ বছর 6 চেয়েও তাদের বয়স কম। তুর্কমেনিস্তানের জনসংখ্যা সবসুদ্ধ 10.5 লক্ষ। এদের মধ্যে 9 লক্ষ লোক চাষের কাজ করে, কিন্তু নানা কারণে ক্ষেতের অবস্থা ভালো নয়। পশুপালনের সুযোগও তদ্রূপ। এরকম দেশকে বাঁচাবার উপায় কারখানার কাজ খোলা, যাকে বলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বিদেশি বা স্বদেশি ধনী মহাজনদের পকেট ভরবার জন্য কারখানার কথা হচ্ছে না। এখানকার কারখানার উপসত্ত্ব সর্বসাধারণের। ইতিমধ্যেই একটা বড় সুতোর কল এবং রেশমের কল খোলা হয়েছে। আস্কাবাদ শহরে একটা বৈদ্যুৎজনন স্টেশন বসেছে। অন্যান্য শহরেও উদ্যোগ চলছে। যন্ত্রচালনাক্ষম শ্রমিক চাই, তাই বহু সংখ্যক তুর্কমেনি যুবকদের মধ্য রুশিয়ার বড় বড় কারখানায় শিক্ষার জন্য পাঠানো হয়ে থাকে। আমাদের যুবকদের পক্ষে বিদেশি চালিত কারখানায় শিক্ষার সুযোগ লাভ যে কত দুঃসাধ্য তা সকলেরই জানা আছে। বুলেটিনে লিখছে, তুর্কমেনিস্তানে শিক্ষার ব্যবস্থা করা এত কঠিন যে তার তুলনা বোধহয় অন্য কোথাও পাওয়া যায় না। বিরল বসতি, জনসংস্থান দূরে দূরে, দেশে রাস্তার অভাব, জলের অভাব, লোকালয়ের মাঝে মাঝে বড় বড় মরুভূমি, লোকের আর্থিক দুরবস্থা অত্যন্ত বেশি। আপাতত মাথাপিছু 5 রুবল করে শিক্ষার খরচ পড়ছে। এদেশের প্রজা সংখ্যার সিকি পরিমাণ লোক যাযাবর। তাদের জন্য প্রাথমিক পাঠশালার সঙ্গে সঙ্গে বোর্ডিং স্কুল খোলা হয়েছে। ইদারার কাছাকাছি যেখানে বহু পরিবার মিলে আড্ডা করে সেই রকম জায়গায়।
পড়ুয়াদের জন্য খবরের কাগজও প্রকাশ করা হয়ে থাকে। মস্কো শহরে নদী তীরে সাবেককালের একটি উদ্যান বেষ্টিত সুন্দর প্রাসাদে তুর্কমেনদের জন্য শিক্ষক শিক্ষিত করবার একটি বিদ্যাভবন স্থাপিত হয়েছে। সেখানে সম্প্রতি 100 তুর্কমেন ছাত্র শিক্ষা পাচ্ছে। 12-13 বছর তাদের বয়স। এই বিদ্যাভবনের ব্যবস্থা স্থায়ত্ব শাসন নীতি অনুসারে। এই ব্যবস্থার মধ্যে কতগুলো কর্মবিভাগ আছে, যেমন স্বাস্থ্য বিভাগ, গার্হস্থ্য বিভাগ, ক্লাস কমিটি। স্বাস্থ্য বিভাগ থেকে দেখা হয় সমস্ত মহলগুলি, ক্লাসগুলি, বাসের ঘর, আঙিনা পরিষ্কার আছে কিনা। কোনো ছেলের যদি অসুখ করে তা সে যতই সামান্য হোক, তার জন্য ডাক্তার দেখাবার বন্দোবস্ত এই বিভাগের পড়ে। গার্হস্থ্য বিভাগের অন্তর্গত অনেকগুলি উপবিভাগ আছে। এই বিভাগের কর্তব্য হচ্ছে দেখা ছেলেরা পরিষ্কার পরিপাটি আছে কিনা। ক্লাসে পড়বার কালে ছেলেদের ব্যবহারের প্রতি দৃষ্টি রাখা ক্লাস কমিটির কাজ। প্রত্যেক বিভাগ থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে অধ্যক্ষ সভা গড়ে ওঠে। এই অধ্যক্ষ সভার প্রতিনিধিরা স্কুলস কাউন্সিলে ভোট দেবার অধিকার পায়। ছেলেদের নিজেদের মধ্যে বা কারো সঙ্গে বিবাদ হলে অধ্যক্ষ সভা তার তদন্ত করে। এই সভার বিচার স্বীকার করে নিতে সব ছাত্রই বাধ্য। এই বিদ্যাভবনের সঙ্গে একটি ক্লাব আছে। সেখানে অনেক সময় ছেলেরা নিজের ভাষায় নিজেরা নাট্যাভিনয় করে, গান বাজনার সঙ্গত হয়। ক্লাবের একটি সিনেমা আছে। তার মধ্যে মধ্য এশিয়ার জীবনযাত্রার চিত্রাবলী ছেলেরা দেখতে পায়। এছাড়া দেয়ালে টাঙানো খবরের কাগজ বের করা হয়। তুর্কমেনিস্তানে চাষের উন্নতির জন্য সেখানে বহু সংখ্যক কৃষিবিদ্যার ওস্তাদ পাঠানো হচ্ছে। 200-র বেশি আদর্শ কৃষিক্ষেত্র খোলা হয়েছে। তাছাড়া জল এবং জমি ব্যবহার সম্বন্ধে যে ব্যবস্থা করা হলো, তাতে 20,000 দরিদ্রতম কৃষক পরিবার কৃষির ক্ষেত, জল এবং কৃষির বাহন পেয়েছে। এই বিরলপ্রজ দেশে 130টা হাসপাতাল খোলা হয়েছে। ডাক্তারের সংখ্যা 600। বুলেটিনের লেখক সলজ্জ ভাষায় বলছেন, However, there is no occasion to rejoice in the fact, since there are 2,640 inhabitants to each hospital bed, and as regards doctors, Turkmenistan must be relegated to the last place in the Union. We can boast of some attainments in the field of modernization and the struggle against crass ignorance. Though again we must warn the reader that Turkmenistan, being on a very low level of civilization, had preserved a good many customs of the distant past. However, the recent laws passed in order to combat the selling of women into marriage and child marriages had produced the desired effect. তুর্কমেনিস্তানের মতো মরুপ্রদেশে 6 বৎসরের মধ্যে আপাতত 130টা হাসপাতাল স্থাপন করে এরা লজ্জা পায়। এমনতর লজ্জা দেখা আমাদের অভ্যাস নেই বলে বড় আশ্চর্য বোধ হল। আমাদের ভাগ্যদোষে বিস্তর ডিফিকাল্টিস দেখতে পেলুম। সেগুলো নড়ে বসবার কোনো লক্ষণ দেখায় না তাও দেখলুম, কিন্তু বিশেষ লজ্জা দেখতে পাইনি কেন? সত্যি কথা বলি, ইতিপূর্বে আমারও মনে দেশের জন্য যথেষ্ট পরিমাণে আশা করবার মতো সাহস চলে গিয়েছিল। খ্রিস্টান পাদ্রির মতো আমিও ডিফিকাল্টিজের হিসাব দেখে স্তম্ভিত হয়েছি। মনে মনে বলেছি, এত বিচিত্র জাতের মানুষ, এত বিচিত্র জাতের মূর্খতা, এত পরস্পর বিরুদ্ধ ধর্ম, কি জানি কতকাল লাগবে আমাদের ক্লেশের বোঝা, আমাদের কলুষের আবর্জনা নড়াতে। সাইমন কমিশনের ফসল যে আবহাওয়ায় ফলেছে, স্বদেশ সম্বন্ধে আমার প্রত্যাশার ভীরুতা সেই আবহাওয়ারই। সোভিয়েত রাশিয়াতে এসে দেখলুম এখানকার উন্নতির ঘড়ি আমাদেরই মতো বন্ধ ছিল, অন্তত জনসাধারণের ঘরে। কিন্তু বহু শত বছরের অচল ঘড়িতেও 8-10 বছর দম লাগাতেই দিব্যি চলতে লেগেছে। এতদিন পরে বুঝতে পেরেছি আমাদের ঘড়িও চলতে পারত, কিন্তু দম দেওয়া হলো না। ডিফিকাল্টিজের মন্ত্র আওড়ানোতে এখন থেকে আর বিশ্বাস করতে পারবো না।
এইবার বুলেটিন থেকে দু একটি অংশ উদ্ধৃত করে চিঠি শেষ করব। The imperialist policy of the Tsarist generals after the conquest of Azerbaijan consisted in converting the districts inhabited by Mohammedans into colonies destined to supply raw materials to the central Russian markets. মনে আছে অনেক কাল হল পরলোকগত অক্ষয় কুমার মৈত্রেয় একদা রেশম গুটির চাষ প্রচলন সম্বন্ধে উৎসাহী ছিলেন। তাঁরই পরামর্শ নিয়ে আমিও রেশম গুটির চাষ প্রবর্তনের চেষ্টায় নিযুক্ত ছিলাম। তিনি আমাকে বলেছিলেন রেশম গুটির চাষে তিনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যথেষ্ট আনুকূল্য পেয়েছিলেন, কিন্তু যতবার এই গুটির থেকে সুতো এবং সুতো থেকে কাপড় বোনা চাষিদের মধ্যে চলতি করবার ইচ্ছা করেছেন, ততবারই ম্যাজিস্ট্রেট দিয়েছেন বাধা। The agents of the Tsar's government were ruthlessly carrying out the principle of divide and rule and did all in their power to sow hatred and discord between the various races. National animosities were fostered by the government and Mohammedans and Armenians were systematically incited against each other. The ever-recurring conflicts between these two nations at times assumed the form of massacres. হাসপাতালের সংখ্যাল্পতা নিয়ে বুলেটিন লেখক লজ্জা স্বীকার করেছেন বটে, কিন্তু একটা বিষয়ে গৌরব প্রকাশ না করে থাকতে পারেননি। It is an undoubted fact which even the worst enemies of the Soviet can't deny. For the last 8 years, the peace between the races of Azerbaijan has never been disturbed. ভারতবর্ষের রাজত্বে লজ্জা প্রকাশের চলন নেই, গৌরব প্রকাশেরও রাস্তা দেখা যায় না। এই লজ্জা স্বীকারের উপলক্ষে একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার। বুলেটিনে আছে সমস্ত তুর্কমেনিস্তানের শিক্ষার জন্য জন পিছু 5 রুবেল খরচা হয়ে থাকে। রুবেলের মূল্য আমাদের টাকার হিসাবে 2.5 টাকা। 5 রুবেল বলতে বোঝায় 12.5 টাকা। এই বাবদ কর আদায়ের কোনো একটা ব্যবস্থা হয়তো আছে, কিন্তু সেই কর আদায় উপলক্ষে প্রজাদের নিজেদের মধ্যে আত্মবিরোধ ঘটিয়ে দেবার কোনো আশঙ্কা নিশ্চয় সৃষ্টি করা হয়নি। ইতি 8ই অক্টোবর 1930। ব্রেমেন জাহাজ। তুর্কমেনদের কথা পূর্বেই বলেছি। মরুভূমিবাসী তারা, 10 লক্ষ মানুষ। এই চিঠি তারই পরিশিষ্ট। সোভিয়েত গভর্নমেন্ট সেখানে কি কি বিদ্যায়তন স্থাপনের সংকল্প করেছে তার একটা ফর্দ তুলে দিচ্ছি। Beginning with October 1st, 1930, the new budget year, a number of new scientific institutions and institutes will be opened in Turkmenia, namely 1. Turkmen Geological Committee, 2. Turkmen Institute of Applied Botany, 3. Institute for Study and Research of Stock Breeding, 4. Institute of Hydrology and Geophysics, 5. Institute for Economics Research, 6. Chemico-Bacteriological Institute and Institute of Social Hygiene. The activity of all the scientific institutions of Turkmenia will be regulated by a special scientific management attached to the Council of People's Commissars of Turkmenia. In connection with the removal of the Turkmen government from Ashgabat to Karjani, the construction of buildings for the following museums has been started: Historical, Agricultural, Industrial and Trade Museum, Art Museum, Museum of the Revolution. In addition, the construction of an observatory, state library, house of published books and house of science and culture is planned. The Department of Language and Literature of the Institute of the Turkmen Culture has completed the revision and translation into Russian of Turkmenian poetry, including
folklore material and old poetry texts. 5 itinerant cultural bases have been organized in Turkmenia. During the year 1930, 2 courses for training practical nurses and midwives were completed. Altogether, 46% were graduated. All graduates are sent to the village. ইতি 8ই অক্টোবর 1930। সোভিয়েত রাশিয়ায় জনসাধারণকে শিক্ষা দেবার জন্য কত বিবিধ রকমের উপায় অবলম্বন করা হয়েছে তার কিছু কিছু আভাস পূর্বের চিঠিপত্র থেকে পেয়ে থাকবে। আজ তোমাকে তারই মধ্যে একটা উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ লিখে পাঠাচ্ছি। কিছুদিন হলো মস্কো শহরে সাধারণের জন্য একটি আরামবাগ খোলা হয়েছে। বুলেটিনে তার নাম দিয়েছে মস্কো পার্ক অব এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন। তার মধ্যে প্রধান মণ্ডপটি প্রদর্শনীর জন্যে। সেখানে ইচ্ছা করলে খবর পাওয়া যায় সমস্ত প্রদেশের কারখানায় শত সহস্র শ্রমিকদের জন্য কত ডিসপেন্সারি খোলা হয়েছে, মস্কো প্রদেশে স্কুলের সংখ্যা কত বাড়ল, মিউনিসিপ্যাল বিভাগে দেখিয়েছে কত নতুন বাসাবাড়ি তৈরি হলো, কত নতুন বাগান, শহরের কত বিষয়ে কত রকমের উন্নতি হয়েছে। নানা রকমের মডেল আছে, পুরানো পাড়াগাঁ এবং আধুনিক পাড়াগাঁ, ফুল ও সবজি উৎপাদনের আদর্শ ক্ষেত, সোভিয়েত আমলে সোভিয়েত কারখানায় যেসব যন্ত্র তৈরি হচ্ছে তার নমুনা, হাল আমলের কোঅপারেটিভ ব্যবস্থায় কি রুটি তৈরি হচ্ছে আর ওদের বিপ্লবের সময়তেই বা কিরকম হতো। তাছাড়া নানা তামাশা, নানা খেলার জায়গা, একটা নিত্য মেলার মতো আর কি। পার্কের মধ্যে একটা স্বতন্ত্র জায়গা কেবল ছোট ছেলেদের জন্যে। সেখানে বয়স্ক লোকেদের প্রবেশ নিষেধ। সেখানকার প্রবেশদ্বারে লেখা আছে, ছেলেদের উৎপাত করো না। এইখানে ছেলেদের যত রকম খেলনা, খেলা, ছেলেদের থিয়েটার, সে থিয়েটারের ছেলেরাই চালক, ছেলেরাই অভিনেতা। এই ছেলেদের বিভাগ থেকে কিছু দূরে আছে ক্রেজ, বাংলায় তার নাম দেওয়া যেতে পারে শিশুরক্ষণী। মা বাপ যখন পার্কে ঘুরে বেড়াতে প্রবৃত্ত তখন এই জায়গায় ধাত্রীদের জিম্মায় ছোট শিশুদের রেখে যেতে পারে। একটা দোতলা মণ্ডপ আছে ক্লাবের জন্যে, উপরের তলায় লাইব্রেরি, কোথাও বা শতরঞ্জ খেলার ঘর, কোথাও আছে মানচিত্র আর দেয়ালে টাঙানো খবরের কাগজ। তাছাড়া সাধারণের জন্য আহারের বেশ ভালো কোঅপারেটিভ দোকান আছে, সেখানে মদ বিক্রি বন্ধ। মস্কো পশুশালা বিভাগ থেকে এখানে একটা দোকান খুলেছে। এই দোকানে নানা রকম পাখি, মাছ, চারাগাছ কিনতে পাওয়া যায়। প্রাদেশিক শহরগুলোতেও এই রকমের পার্ক খোলবার প্রস্তাব আছে। যেটা ভেবে দেখবার বিষয় সেটা হচ্ছে এই যে জনসাধারণকে এরা ভদ্র সাধারণের উচ্ছিষ্টে মানুষ করতে চায় না। শিক্ষা, আরাম, জীবনযাত্রার সুযোগ সমস্তই এদের 16 আনা পরিমাণে। তার প্রধান কারণ জনসাধারণ ছাড়া এখানে আর কিছুই নেই। এরা সমাজগ্রন্থের পরিশিষ্ট অধ্যায় নয়, সকল অধ্যায়েই এরা। আর একটা দৃষ্টান্ত তোমাকে দিই। মস্কো শহর থেকে কিছু দূরে সাবেককালের একটি প্রাসাদ আছে। রাশিয়ার প্রাচীন অভিজাত বংশীয় কাউন্ট আপ্রাক্সিনদের সেই ছিল বাসভবন। পাহাড়ের উপর থেকে চারিদিকে দৃশ্য অতি সুন্দর দেখতে, শস্যক্ষেত্র, নদী এবং পার্বত্য অরণ্য। দুটি আছে সরোবর আর অনেকগুলি উৎস, থামওয়ালা বড় বড় প্রকোষ্ঠ, উঁচু বারান্দা, প্রাচীনকালের আসবাব, ছবি ও পাথরের মূর্তি দিয়ে সাজানো দরবার গৃহ। এছাড়া আছে সঙ্গীতশালা, খেলার ঘর, লাইব্রেরি, নাট্যশালা। এছাড়া অনেকগুলি সুন্দর বহির্ভবন বাড়িটিকে অর্ধচন্দ্রাকারে ঘিরে আছে। এই বৃহৎ প্রাসাদে অলগভ নাম দিয়ে একটি কোঅপারেটিভ স্বাস্থ্যাগার স্থাপন করা হয়েছে এমন সমস্ত লোকেদের জন্য যারা একদা এই প্রাসাদের দাস শ্রেণীতে গণ্য হতো। সোভিয়েত রাষ্ট্রসংঘে একটি কোঅপারেটিভ সোসাইটি আছে, শ্রমিকদের জন্য বাসা নির্মাণ যার প্রধান কর্তব্য।
সেই সোসাইটির নাম বিশ্রান্তি নিকেতন, দি হোম অফ রেস্ট। এই অলগভ তারই তত্ত্বাধীনে। এমনতর আরো 4টে স্যানাটোরিয়াম এর হাতে আছে। খাটুনির ঋতুকাল শেষ হয়ে গেলে অন্তত 30,000 শ্রমক্লান্ত এই 5টি আরোগ্যশালায় এসে বিশ্রাম করতে পারবে। প্রত্যেক লোক এক পক্ষকাল এখানে থাকতে পারে। আহারের ব্যবস্থা পর্যাপ্ত, আরামের ব্যবস্থা যথেষ্ট, ডাক্তারের ব্যবস্থাও আছে। কোঅপারেটিভ প্রণালীতে এই রকম বিশ্রান্তি নিকেতন স্থাপনের উদ্যোগ ক্রমশই সাধারণের সম্মতি লাভ করেছে। আর কিছু নয়, শ্রমিকদের বিশ্রামের প্রয়োজন এমনভাবে আর কোথাও কেউ চিন্তাও করেনি। আমাদের দেশের অবস্থাপন্ন লোকের পক্ষেও এরকম সুযোগ দুর্লভ। শ্রমিকদের জন্য এদের ব্যবস্থা কিরকম সে তো শুনলে। এখন শিশুদের সম্বন্ধে এদের বিধান কিরকম সে কথা বলি। শিশু জারজ কিংবা বিবাহিত দম্পতির সন্তান সে সম্বন্ধে কোনো পার্থক্য এরা গণ্যই করে না। আইন এই যে শিশু যে পর্যন্ত না 18 বছর বয়সে সাবালক হয় সে পর্যন্ত তাদের পালনের ভার বাপ মায়ের। বাড়িতে তাদের কিভাবে পালন করা বা শিক্ষা দেওয়া হয় স্টেট সে সম্বন্ধে উদাসীন নয়। 16 বছর বয়সের পূর্বে সন্তানকে কোথাও খাটনির কাজে নিযুক্ত করতে পারবে না। 18 বছর বয়স পর্যন্ত তাদের কাজের সময় পরিমাণ 6 ঘন্টা। ছেলেদের প্রতি পিতামাতা আপন কর্তব্য করছে কিনা তার তদারকের ভার অভিভাবক বিভাগের পরে। এই বিভাগের কর্মচারী মাঝে মাঝে পরিদর্শন করতে আসে, দেখে ছেলেদের স্বাস্থ্য কিরকম আছে, পড়াশোনা কিরকম চলছে। যদি দেখা যায় ছেলেদের প্রতি অযত্ন হচ্ছে তাহলে বাপ মায়ের হাত থেকে ছেলেদের ছাড়িয়ে নেওয়া হয়, কিন্তু তবু ছেলেদের ভরণ পোষণের দায়িত্ব থাকে বাপ মায়েরই। এই রকম ছেলে মেয়েদের মানুষ করবার ভার পড়ে সরকারি অভিভাবক বিভাগের উপর। ভাবখানা এই, সন্তানেরা কেবল তো বাপ মায়ের নয়, মুখ্যত সমস্ত সমাজের। তাদের ভালো মন্দ নিয়ে সমস্ত সমাজের ভালো মন্দ। এরা যাতে মানুষ হয়ে ওঠে তার দায়িত্ব সমাজের, কেননা তার ফল সমাজেরই। ভেবে দেখতে গেলে পরিবারের দায়িত্বের চেয়ে সমাজের দায়িত্ব বেশি বই কম নয়। জনসাধারণ সম্বন্ধেও এদের মনের ভাব ওই রকমেরই। এদের মতে জনসাধারণের অস্তিত্ব প্রধানত বিশিষ্ট সাধারণেরই সুযোগ সুবিধার জন্য নয়। তারা সমগ্র সমাজের অঙ্গ, সমাজের কোনো বিশেষ অঙ্গের প্রত্যঙ্গ নয়। অতএব তাদের জন্য দায়িত্ব সমস্ত স্টেটের। ব্যক্তিগতভাবে নিজের ভোগের বা প্রতাপের জন্য কেউ সমগ্র সমাজকে ডিঙিয়ে যেতে গেলে চলবে না। যাই হোক, মানুষের ব্যষ্টিগত ও সমষ্টিগত সীমা এরা যে ঠিকমতো ধরতে পেরেছে তা আমার বোধ হয় না। সে হিসাবে এরা ফ্যাসিস্টদেরই মতো। এই কারণে সমষ্টির খাতিরে ব্যষ্টির প্রতি পীড়নে এরা কোনো বাধাই মানতে চায় না। ভুলে যায় ব্যষ্টিকে দুর্বল করে সমষ্টিকে সবল করা যায় না। ব্যষ্টি যদি শৃঙ্খলিত হয় তবে সমষ্টি স্বাধীন হতে পারে না। এখানে জবরদস্ত লোকের একনায়কতত্ত্ব চলছে। এরকম একের হাতে 10-এর চালনা দৈবাৎ কিছুদিনের মতো ভালো ফল দিতেও পারে, কিন্তু কখনোই চিরদিন পারে না। উপযুক্ত মতো নায়ক পরম্পরাক্রমে পাওয়া কখনোই সম্ভব নয়। তাছাড়া অবাধ ক্ষমতার লোভ মানুষের বুদ্ধিবিকার ঘটায়। একটা সুবিধার কথা এই যে, যদিও সোভিয়েত মূলনীতি সম্বন্ধে এরা মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে অতি নির্দয়ভাবে পীড়ন করতে কুণ্ঠিত হয়নি, তথাপি সাধারণভাবে শিক্ষার দ্বারা, চর্চার দ্বারা ব্যক্তির আত্মনিহিত শক্তিকে বাড়িয়েই চলেছে। ফ্যাসিস্টদের মতো নিয়তই তাকে পেষণ করেনি। শিক্ষাকে আপন বিশেষ মতের একান্ত অনুবর্তী করে কতকটা গায়ের জোরে, কতকটা মোহমন্ত্রের জোরে এক ঝোঁকা করে তুলেছে, তবুও সাধারণের বুদ্ধির চর্চা বন্ধ করেনি। যদিও সোভিয়েত নীতি প্রচার সম্বন্ধে এরা যুক্তির জোরের ওপরেও বাহুবলকে খাড়া করে রেখেছে, তবুও যুক্তিকে একেবারে ছাড়েনি এবং ধর্মমূঢ়তা এবং সমাজ প্রথার অন্ধতা থেকে সাধারণের মনকে মুক্ত রাখার জন্য প্রবল চেষ্টা করেছে।
মনকে একদিকে স্বাধীন করে অন্যদিকে জুলুমের বশ করা সহজ নয়। ভয়ের প্রভাব কিছুদিন কাজ করবে, কিন্তু সেই ভীরুতাকে ধিক্কার দিয়ে শিক্ষিত মন একদিন আপন চিন্তা স্বাতন্ত্র্যের অধিকার জোরের সঙ্গে দাবি করবেই। মানুষকে এরা দেহের দিকে নিপীড়িত করেছে, মনের দিকে নয়। যারা যথার্থই দৌরাত্ম্য করতে চায় তারা মানুষের মনকে মারে আগে। এরা মনের জীবনী শক্তি বাড়িয়ে তুলেছে। এইখানেই পরিত্রাণের রাস্তা রয়ে গেল। আজ আর ঘণ্টা কয়েকের মধ্যে পৌঁছব নিউ ইয়র্কে। তারপর আবার নূতন পালা। এরকম করে সাতঘাটে জল খেয়ে বেড়াতে আর ভালো লাগে না। এবারে এই অঞ্চলে না আসবার ইচ্ছায় মনে অনেক তর্ক উঠেছিল, কিন্তু লোভই শেষকালে জয়ী হল। ইতি 9 অক্টোবর 1930। ল্যান্সডাউন। ইতিমধ্যে 2-1 বার দক্ষিণ দরজার কাজ ঘেঁষে গিয়েছি। মলয় সমীরণের দক্ষিণ দ্বার নয়, যে দ্বার দিয়ে প্রাণবায়ু বেরোবার পথ খোঁজে। ডাক্তার বললে নারীর সঙ্গে হৃৎপিণ্ডের মুহূর্তকালের যে বিরোধ ঘটেছিল সেটা যে অল্পের উপর দিয়েই কেটে গেছে, এটাকে অবৈজ্ঞানিক ভাষায় মিরাকল বলা যেতে পারে। যাই হোক, যমদূতের ইশারা পাওয়া গেছে। ডাক্তার বলছে এখন থেকে সাবধান হতে হবে, অর্থাৎ উঠে হেঁটে বেড়াতে গেলেই বুকের কাছটাতে বান এসে লাগবে, শুয়ে পড়লেই লক্ষ্য এড়িয়ে যাবে। তাই ভালো মানুষের মতো আতশোয়া অবস্থায় দিন কাটাচ্ছি। ডাক্তার বলে এমন করে বছর 10 নিরাপদে কাটাতে পারে, তারপরে 10ম দশাকে কেউ ঠেকাতে পারে না। বিছানায় হেলান দিয়ে আছি। আমার লেখার লাইনও আমার দেহরেখার নকল করতে প্রবৃত্ত। রোসো, একটু উঠে বসি। দেখলুম কিছু দুঃসংবাদ পাঠিয়েছ। শরীরের এ অবস্থায় পড়তে ভয় করে, পাছে ঢেউয়ের ঘায়ে ভাঙন লাগে। বিষয়টা কি তার আভাস পূর্বেই পেয়েছিলুম। বিস্তারিত বিবরণের ধাক্কা সহ্য করা আমার পক্ষে শক্ত, তাই আমি নিজে পড়িনি, অমিয়কে পড়তে দিয়েছি। যে বাঁধনে দেশকে জড়িয়েছে টান মেরে মেরে সেটা ছিঁড়তে হয়। প্রত্যেক টানে চোখের তারা উল্টে যায়, কিন্তু এছাড়া বন্ধন মুক্তির অন্য উপায় নেই। ব্রিটিশ রাজ নিজের বাঁধন নিজের হাতেই ছিঁড়ছে। তাতে আমাদের তরফে বেদনা যথেষ্ট, কিন্তু তার তরফে লোকসান কম নয়। সকলের চেয়ে বড় লোকসান এই যে ব্রিটিশ রাজ আপন মান খুইয়েছে। ভীষণের দুর্বৃত্ততাকে আমরা ভয় করি, সেই ভয়ের মধ্যেও সম্মান আছে, কিন্তু কাপুরুষের দুর্বৃত্ততাকে আমরা ঘৃণা করি। ব্রিটিশ সাম্রাজ্য আজ আমাদের ঘৃণার দ্বারা ধিক্কৃত। এই ঘৃণায় আমাদের জোর দেবে, এই ঘৃণার জোরেই আমরা জিতব। সম্প্রতি রাশিয়া থেকে এসেছি। দেশের গৌরবের পথ যে কতটা দুর্গম তা অনেকটা স্পষ্ট করে দেখলুম। যে অসহ্য দুঃখ পেয়েছে সেখানকার সাধকেরা, পুলিশের মা তার তুলনায় পুষ্পবৃষ্টি। দেশের ছেলেদের বলো এখনো অনেক বাকি, তার কিছুই বাদ যাবে না। অতএব তারা যেন এখনই বলতে শুরু না করে যে বড় লাগছে। সে কথা বললেই লাঠিকে অর্ঘ্য দেওয়া হয়। দেশ বিদেশে ভারতবর্ষ আজ গৌরব লাভ করেছে কেবলমাত্র মারকে স্বীকার না করে। দুঃখকে উপেক্ষা করবার সাধনা আমরা যেন কিছুতে না ছাড়ি। পশুবল কেবলই চেষ্টা করছে আমাদের পশুকে জাগিয়ে তুলতে। যদি সফল হতে পারে তবেই আমরা হারব। দুঃখ পাচ্ছি সেজন্য আমরা দুঃখ করব না। এই আমাদের প্রমাণ করবার অবকাশ এসেছে যে আমরা মানুষ। পশুর নকল করতে গেলেই এই শুভযোগ নষ্ট হবে। শেষ পর্যন্ত আমাদের বলতে হবে ভয় করি নে। বাংলাদেশের মাঝে মাঝে ধৈর্য নষ্ট হয়, সেইটাই আমাদের দুর্বলতা। আমরা যখন নখ দন্ত মেলাতে যাই তখনই তার দ্বারা নখী দন্তীদের সেলাম করা হয়। উপেক্ষা করো, নকল করো না। অশ্রুবর্ষণ নৈব নৈব চ।
আমার সবচেয়ে দুঃখ এই, যৌবনের সম্বল নেই। আমি পড়ে আছি গতিহীন হয়ে পান্থশালায়। যারা পথে চলছে তাদের সঙ্গে চলবার সময় চলে গেছে। ইতি 28 অক্টোবর 1930।